যাকে বলে একবারে ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে। কারণ কাহিনীর নায়ক নায়িকার বিয়ে ঠিক হওয়ার পরেও বিয়ে ভেঙে গেছে। আমি জানতাম এটাই হবে সেই গৌরী আর একটা মঞ্জুরি আর একটা শয়তানি। ডাক্তার ব্যানার্জি। ইয়েস মিস্টার গাঙ্গুলি, রাহুল আর গৌরীর বিয়েটা ভেঙে গেছে ঠিকই, কিন্তু তার জন্য দায়ী গৌরী দায়ী নয়, দায়ী ওই মিস ঝুমা। ওই শয়তানি ঝুমাই গৌরীর সামনে রাহুলকে লম্পট সাজিয়েছে, প্রমাণ করেছে তার সঙ্গে রাহুলের অবৈধ সম্পর্ক আছে। ইয়েস মিস্টার গাঙ্গুলি, কিন্তু সেদিনের ঘটনার পর থেকেই রাহুল ভীষণভাবে ভেঙে পড়েছেন। তাই আমি গৌরীর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু গৌরী আমাকে ফিরিয়ে দিয়েছে। তার ভুল ভাঙাতে পারে একমাত্র ওই শয়তানি ঝুমা। তুমি কি এখন ঝুমাকে গৌরীর কাছে নিয়ে যেতে পারবে? ডাক্তার, ফিরে যাও। ঝুমা তোমাকে সাহায্য করবে না। কিন্তু রাহুলের কষ্ট যে আমি সহ্য করতে পারছি না অভিজ্ঞান বাবু। সেদিনের পর থেকে রাহুল ভীষণ ভাবে ভেঙে পড়েছেন, খাওয়া ঘুম সব ত্যাগ করেছে। চরিত্রহীনতার অপবাদ মাথায় নিয়ে নিজেকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। ভালো হয়েছে ওই চোরের বাচ্চা রাহুল চ্যাটার্জি কিছুদিন আগে আমাকে চড় মেরেছিল, আরে আমার বোন ঝুমা তার প্রতিশোধ নিয়েছে। ঝুমা কোথায়? আরে বলবো না, তুমি এখান থেকে ফট। তাহলে আমার কথাটাও তুমি শুনে রাখো, তোমার বোনকে তুমি আর বেশি দিন লুকিয়ে রাখতে পারবে না। একদিন না একদিন তাকে আমি খুঁজে বার করবই, আর সেদিন কিন্তু তাকে আমি সহজে ছাড়বো না। তার অপবাদের মিথ্যা জবাব আমি খুঁজিয়ে দেব। যাও, তুমি শালা কিচ্ছু করতে পারবে না। আমাদের পাশে আছে ও কুন্তল বাবু। এই জবাব দে, তাহলে কি এর পিছনে কাজ করছে ওই অমানুষ কুন্তলের মাথা? আমার বর্ষার নামে যত কথা বলবে না, সে আমাদের বর্ষার ছাতা আর শীতের কথা আর অপমান আমি কিছুতেই সহ্য করব না। কি বললি? আমিও চুপ করে থাকবো না। শয়তানি ঝুমার কাছে কৈফিয়ত চাইবো, কৈফিয়ত। পাগলা কুত্তা, আমার বাড়ির দিকে পা বাড়াবি না। ঝুমা এখন কুন্তল বাবুকে খাবার খাওয়াচ্ছে। ঝুমা কুন্তলকে খাবার খাওয়াচ্ছে নাকি নিজেই খাবার হয়ে গেছে? তোমার কি? আরে বোনটা তো আমার, তার ব্যাপারটা আমি বুঝবো। বলে ঝুমার জন্য আমাদের উন্নতি হচ্ছে, এটা তোমাদের সহ্য হচ্ছে না? বিশাল শালা কপালটাই খারাপ। বাম্মা যদি খান কথা বোন রেখে যেত তাহলে তাড়াতাড়ি আমি কোটিপতি হয়ে যেতাম। তার আগে তুই মরে যা। তবু আমি সুখের পলঙ্ক শুয়ে থাকবো। এই তোমার মতো না ভিক্ষা করতে হবে না। তুমি করতো তাতে ভিক্ষা করা অনেক সম্মানের ব্যাপার। বাবা দারুণ কথা বলেছিস পাচু, কিন্তু এতে ওর শিক্ষা হবে না। কি করে শিক্ষা হইবে পাগলা বাবা? ওই বিশাল যে হারাম খাওয়ানোর দীক্ষা লয়েছে। শালারা, তোরা আমার পেছনে কাঠি দিতে এসেছে না গুরু, আমরা এসেছি তোমাকে ভালো একটা দেখাতে।
তার মানে তুই একখান কাম করবি স্যার, একখানা বই দিয়ে কয় টাকা রোজগার করবি, তাই বলি খান কহেকে বিহা কর, সেই বউদের শরীরে ভাগাইয়া ভাগাইয়া তুই কোটিপতি হয়ে যাবি নাকি বলো পাগলা বাবা? শালারা, তোরা জানিস না আমি রেগে গেলে এই মাথায় অক্সিজেনের অভাব হয়। তখন যদি একবার হুকুম দে এই সূর্যোদয় পল্লীতে না লঙ্কা কাণ্ড হয়ে যাবে, লঙ্কা কাণ্ড। চলি গো পাগলা বাবা। সাজগোজ করে কোথায় চললে কলি বাবু? বিয়ে করতে গো পাগলা বুড়ো, বিয়ে করতে। এই চুপ, তোরাই কথা কাল আমার বউ আত্মা কালে শুনতে পাইলে সে আমারই কাইটা ফেলবে। তার যে রাগ, তার সাথে আমি ভয়ে কথা বলতে পারু না। সে যদি আমার একবার তাহা তুমি তাহলে পেন্টুতে একটু করে ফেলো, তাই তো? সে আর বলতে কইলি আমি পেন্টু না হিসু করে ভয়ের ভয়ে তুই আমার চিনিস না, আমি ভালো লাগে সারি খাওয়াই। ও আটে বাটির কালে কি কইলি বাবা? আমি যাচ্ছি, আজ আমাকে সীমন্ত বাবুর বোনের বিয়ে, আমার অনেক কাম আছে, তোরা আমি পরে টাইট করে দেব। মনে রাখিস আমার নাম ঢাকার কালী। জয় মা কালী, বিনা হাড়িকে তো দেব বলি। ও পাগলা বুড়ো, আমি বিয়ে বাড়িতে ডাকছি, তুমি যাবে তো? তাহলে আমার পেটনে পেটনে এটো, কি ওখানে ভালো মন্দ খাবারও আছে, মাংস বাটেরও ব্যবস্থা করেছে। তার সঙ্গে বড় বড় লটো করলা, ইয়া বড় বড় লটো করলা, ইয়া বড় বড় লটো করলা। বড় বড় রসগোল্লাই নয়, বড় বড় রসগোল্লাই নয়, নামি দামি খাবার হবে, সানাই বাজবে, বিয়ে বাড়ির রঙিন আলোয় মনটাকে রাঙিনি শয়তানি গৌরী হতো। এই যে আপনারা কি আমার সঙ্গে যাবেন নাকি বিয়ে বাড়ি? আসুন আসুন, বিয়ের লগ্ন যে সমাগত। আসুন আসুন, বর বরযাত্রী সবাই এসে গেছে, আপনারা গিয়ে রিসেপশন হলে বসুন। সুমন্ত, দাদা, সুমন্ত, দাদা, এই তো এখানে। আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি ভাই। কেন, কি হয়েছে দাদা? আরে কি হয়নি তাই বল। গৌরীর মুখে হাসি নেই, বর আসার পর থেকে মেয়েটা যে সমানে কেঁদেই চলেছে রে। কেন দাদা, গৌরীর কাছে তো বৌদি আছে। তোর বৌদিও যে তার কান্না থামাতে পারছে না সুমন্ত। তুমি একদম চিন্তা করো না দাদা, আমি গিয়ে না হয় গৌরীকে শান্ত করছি। তুমি তো তখন এদিকটা সামলাও। ঠিক আছে আসছি, তুমি এদিকটা সামলাও। পারছি না রে সুমন্ত, আমি পারছি না। হাজার চেষ্টা করেও আমি নিজেকে সামলাতে পারছি না। ওই গৌরীর চোখের জল আমার বুকের পাঁজরগুলো একটা একটা করে ভেঙে দিচ্ছে রে, একটা একটা করে ভেঙে দিচ্ছে। সুমন্ত বাবু আপনার ভিতরে ডাকছে। কি ব্যাপার, কালি কে ডাকছে? সুমন্ত? ও তাহলে নিশ্চয়ই গৌরীর মুখে হাসি ফুটেছে। আই কালী, তুমি এদিকটা একটু দেখো, আমি এক্ষুনি আসছি। কোনো চিন্তা করবেন না স্যার, আমি একাই সামলাজ কইরা দেব। আর একটা নো মামা, তোমার ভাগ্নে পাটুর টলে যেতে। কি ব্যাপার, তুই এখানে? উপহার দেখে বলতে পারতো না
আমি এখানে নিমন্ত্রণ খেটে ঠেটি। তুই কি উপহার এনেছিস রে পাশু? দামি উপহার এনেছি। কিন্তু আমার উপহারটা আমি আনতে ভুইলা গেছি, কি হইবা রে পাশু? আমাকে 1000 টাকা দাও, আমি আমার কিনে নিয়ে আনবো। তুই আমার সম্মান বাঁচাইলি রে পাশু, তুই আমার সম্মান বাঁচাইলি। এই রে 5000 টাকা, আমি উপহারটা নেই, আমি গৌরীদের হাতে দিয়ে আসি, না কি বলিস রে পাশু? থালা কি ভাগ্য আমার। কালির বউ বললো, এ পাটু, এটা ঠিক গুখকর বেটা কালীকে দিয়ে দিতে, আর সেটা দিতে 1000 টাকা করে হয়ে গেল। পেয়েছি কুন্তল, পেয়েছি, গৌরীর বাড়ি পেয়েছি। ওই তো আলো জ্বলছে, সানায় বাজছে। কুন্তল, কুন্তল, চাপ বাবা, বাড়িটা গেল কোথায়? এটা তো ভাঙা বাড়ি। এই যে ভাই, বলি গৌরীদের বিয়ে বাড়িটা কোন দিকে বলতে পারেন? গরিদের বিয়ে বাড়ি? গরিদের বিয়ে বাড়িটা হলো ওদিকে, ওদিকে। এটা হলো ঠেই জয়ন্ত দারোগার বাড়ি, বুঝের টান টপ। কুন্তল, এই কুন্তল, তাড়াতাড়ি আয়। কি হয়েছে মামে, এত চিৎকার করছো কেন? গৌরীর বাড়ি হারিয়ে গেছে। গৌরীর বাড়ি হারিয়ে গেছে? তাহলে ওই বাড়িটা কার? কার আবার? এটা তো জয়ন্ত দারোগার বাড়ি। আরে মামে, ওই জয়ন্ত দারোগার বোনই তো গৌরী। তা তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ভিতরে চলো। যাবার আগে বল, আমার শর্ত পূরণ করবি। শর্ত মানে? ওই যে সুন্দরী কুমারী মেয়েদের সামনে আমাকে মামা বলে ডাকবি না। ধ্যাৎ, আমি পারবো না। বলি কচি মেয়েদের সাথে আমাকে আলাপ করে দিবি না। দেখো মামে, এই ইয়াং মেয়েদের সামনে ছোক ছোক করে আমার প্রেস্টিজটা পাংচার করে দিও না। একটা কথা মনে রাখবে, এ বাড়িতে আমারও কিন্তু একটা সম্মান আছে। তাই বলে কি এই জীবনে আমার বিয়ে হবে না? কেন হবে না? পাত্র হিসাবে তো আমি মোটেই খারাপ নই। আজ বিয়ে বাড়িতে একটা মেয়েকে গাঁথবই গাঁথবো। এই যে বলি, আপনাদের ঘরে কুমারী, বিধবা, ডিভোর্সি যে কোনো মেয়ে থাকলে এই রোমিওর কথা একটু ভাববেন প্লিজ। জীবনে হিসাব কষে কি বা পেলাম, যোগফল রয়ে গেল শূন্য। কি যে ভুল হয়ে গেছে যে আমার, তাই তো কাঁদে মন আজ তোমারই জন্য। একবার ফিরে এসো, শূন্য হৃদয়ে মোর, করো গো আমায় তুমি ধন্য। তুমি বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো? বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো? এমন হলো, এমন হলো। ভালোবাসো তুমি মনে, বলবো না গো ভালোবাসো তুমি মনে, ভালোবাসো তুমি মনে। এ কি, এ আমি কোথায় এসে পড়লাম? আমি গৌরীর বাড়ির সামনে এসে পড়েছি। এ বাড়ির কেউ দেখে ফেলার আগে আমি এখান থেকে চলে যাই। না, আমি এখান থেকে চলে যাই। ছোট বাবু, বিয়ে বাড়িতে আপনাকে দেখে খুব অবাক লাগছে।
হ্যাঁ, না এসে উপায় ছিল না চন্দ্রনাথ। জন্তদার গৌরী যেভাবে আমাকে আমন্ত্রণ করলো, না এলে ওরা ভীষণ দুঃখ পেত। বড়বাবুর জন্য আমারও খুব ভীষণ দুঃখ হতো। এমনকি গৌরীর সঙ্গে আমার বিয়েটা হবার আগে গৌরীকে আমি অনেক বুঝিয়েছিলাম, কিন্তু গৌরী অনড়। এমনকি বড়বাবুর সাথে ওর ভুল বুঝাবুঝি মেটাতে চেয়েছিলাম, কিন্তু তা হলো না। এমনকি হয়তো বড়বাবু আমাকে ভুল বুঝবে। চন্দ্রনাথ, ওসব কথা ছাড়ুন, নিন সিগারেট খান দেখি, ওসব কথা ছেড়ে দিন। কিন্তু ছোটবাবু, আরে তুমি এখন চ্যাটার্জি ইন্ডাস্ট্রির কর্মচারী নও, তুমি তো এখন আমার বন্ধু। নাও ধরো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মেনশন নোট। আরে আরে রাহুল না? না মানে আমি। কি ব্যাপার রে রাহুল? বড়বাবু আপনি? তুই এখানে কি ব্যাপার? বিশ্বাস কর কুন্তল, আমি এখানে আসতে চাইনি, কিন্তু আমি কিভাবে যেখানে এসে পড়লাম। আরে রাহুল, গৌরীর ভালোবাসার আকর্ষণে তোকে এখানে টেনে এনেছে। না রে কুন্তল না, আমি এখান থেকে চলে যাই। এ বাড়ির কেউ দেখে ফেলার আগে আমি এখান থেকে চলে যাই রে। দাঁড়া 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 দাঁড়া, তো তাড়াহুড়োর কি আছে? কিন্তু পরের ঘটনাটা দেখে যা রে রাহুল। কি করছেন ছোটবাবু? কি করছেন ছোটবাবু? কি করছেন? কি ওর সঙ্গে ধস্তাধস্তি করছি তো কেন? ঠিক বুঝতে পারছি না তো। কুন্তল বাবু, আমার সাথে এরকম হঠাৎ এরকম ব্যবহার করছেন কেন? চন্দ্রনাথ বাবু একেবারে ভয় পেয়ে গেছে। কুন্তল, আরে চন্দ্রনাথ বাবু, একটু আগে তো তোমাকে আমি বন্ধু বললাম নাকি? বন্ধুর সঙ্গে মজা না করলে কার সঙ্গে মজা করব বলো দেখি। জানিস রাহুল, চন্দ্রনাথ বাবু তোর মতোই গান গায় রে। হ্যাঁ, আমি গৌরীর কাছে শুনেছিলাম। একটু আমাদেরকে গান শোনাও চন্দ্রনাথ বাবু। আমি চলে যাই। মানে না না মানে মানছি না, না মানে মানছি না চন্দ্রনাথ বাবু, গান শোনাতেই হবে। আচ্ছা, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। অসাধারণ চন্দ্রনাথ বাবু, অসাধারণ। আচ্ছা চন্দ্রনাথ বাবু, তুমি তো আমাদের কর্মচারী না হয়ে তুমি একটা গায়ক হতে পারতে চন্দ্রনাথ বাবু, একটা কেন করবো না রে, কেন করবো না? ওই শালা শুয়োরের বাচ্চা গৌরীকে নিয়ে ফুর্তি করবে, আর তুই একটু একটু করে ডিস্ট্রয় হয়ে পড়বি। আমি তোর ভাই হয়ে সেটা কেমন করে সহ্য করবো রে রাহুল? তাই শালা ওই শুয়োরের বাচ্চাটাকে আমি মায়ের ভোগে পাঠিয়ে মরতে দেবো না, ওকে আমি বাঁচাবো। রাহুল, তুই ছুরিটা তুলে নিলি? কুন্তল, চন্দ্রনাথকে বাঁচাতে হবে। হ্যাঁ, দেখো এখানে হাসপাতালে নিয়ে যেতে হবে। কুন্তল, কোনো লাভ হবে না রে রাহুল। এই শালা শুয়োরের বাচ্চা ফুটে গেছে। কিন্তু তুই ছুরিটা ধরলি কেন?
ওই ছুরিতে তো তোর হাতের আঙ্গুলের ছাপ পড়ে গেছে রে রাহুল। পুলিশ এসে তোকে অ্যারেস্ট করবে। তাহলে তাহলে আমি এখন কি করব? তুই কি করবি? তুই বেশ কিছু দিনের জন্য গা ঢাকা দিয়ে দে, পালিয়ে যাব। হ্যাঁ অনেক দূরে চলে যা। কিন্তু কোথায় পালিয়ে যাব? আমি কিভাবে যাব? এই পুতুল, তোর যেদিকে খুশি সেদিকে চলে যা রাহুল, তুই দেরি করিস না ভাই। আমার কাছে তো টাকা নেই, বেশি টাকা নেই। আর বেশি টাকা নেই তো কি হয়েছে? আমার মানি ব্যাগটা তুই নে, আর তোর মানি ব্যাগটা আমাকে দে। আমার মানি ব্যাগে অনেক টাকা আছে রাহুল, এই টাকাটা নিয়ে তুই যেখানে খুশি চলে যা, তুই দেরি করিস না। বাবু তুই, বাবা ছোট মা গৌরীকে বুঝে বলিস। হ্যাঁ বলবো। আমি খুন করিনি। না, না, আমি নির্দোষ। একদম আমি খুন করিনি। হ্যাঁ। আমি আসছি কিন্তু একদম। তোর গায়ে তো আমি একটা কাঁটা আঁচড়ও লাগতে দেব না রে, তুই ভাবলি কি করে? একটাকে ফিনিশ করলাম আর একটাকে আমি এলাকা ছাড়া করলাম। এবার 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 আমি নিশ্চিন্ত হয়ে গৌরীকে খাবো। না না, এবার 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 আমাকে একটা নতুন চাল চালতে হবে। গৌরীর বাড়ির লোকজনদের ডাকতে হবে, আর ডাকার পর ওরা যখন আসবে তখন ওদেরকে বলতে হবে গৌরীর প্রাক্তন প্রেমিক ওই রাহুল চ্যাটার্জি গৌরীর ভাবি স্বামীকে খুন করেছে, খুন করে পালিয়ে গেছে। কি আইডিয়াটা কেমন? হ্যাঁ কে কে তুই? ও এখানেও তুই? তুই তাহলে সব দেখেছিস? তুই তুই এত বড় শয়তান, নিজে খুন করে তুই তোর দাদাকে খুনে সাজাতে চাইছিস? আমি আমি থানায় যাব। তুই খুন করেছিস ওকে, তুই খুন করেছিস। আমি নিজের চোখে দেখেছি, আমি থানায় যাব। তুই কিচ্ছু দেখিসনি। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। আগে বল তুই কিছু দেখিসনি। না না না, আমি নিজের চোখে দেখেছি। আগে বল তুই কিছু দেখিসনি। আমি সব দেখেছি, নিজের চোখে দেখেছি। শোন, এই কথাটা যদি কাক পক্ষীতে টের পায় তাহলে তোর মেয়ের বয়সী ঝুমা, তোর মেয়ের মতো ঝুমাকে আমি রেপ করে ফিনিশ করে দেব রে। তারপর আমি তোর ছেলের মতো বিশালকে এই পৃথিবীতে থাকতে দেব না রে। তারপর তোর সূর্যোদয় পল্লীতে আমি সূর্যাস্ত নামিয়ে দেব। আমি কিছু দেখিনি, আমি কিছু শুনিনি। তুই আবার বল, আমি কিছু দেখিনি, আবার বল। আমি কিছু দেখিনি। এবার এবার তুই কানতে কানতে বল। আমি কিছু দেখিনি। এবার এবার হাসতে হাসতে বল। আমি কিছু দেখিনি। আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি। আপনি কিচ্ছু দেখেননি মাস্টার মশাই। একমাত্র উইটনেস বুড়োটাকে আমি উইকনেসের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার এবার রাহুলের কাছ থেকে ছিনিয়ে নেওয়া এই মানি ব্যাগটা আমি ডেড বডির পাশে ফেলে দেব। বাবা বাবা বাবা, মানি ব্যাগে রাহুল ছবি বসিয়েছি। ছবি রাখা ভালো, এই সময়ে কাজে লাগবে। না, এই মানি ব্যাগটা আমি এই ডেড বডির পাশেই ফেলে দিলাম। ছুরিতে রাহুলের হাতের আঙুলের ছাপ
আর এই মানি ব্যাগটাই প্রমাণ করে দেবে কোনটা রাহুল করেছে, আমি করিনি। এই বেচারার কত বড় সাধ ছিল, গৌরীকে বিয়ে করবে, বিয়ে করে গাড়ি করে বাড়ি নিয়ে যাবে, আর বাড়ি নিয়ে গিয়ে ফুলর সজ্জা করবে। তার হলো না, মায়ের ভোগে চলে যেতে হলো। এই বেচারার জন্য আমার বড় কষ্ট হয়। হ্যাঁ, এবারে খুন তাড়াতাড়ি আসো, খুন হয়ে গেছে, খুন হয়ে গেছে। ওই দেখুন ডেড বডি পড়ে আছে চন্দ্রনাথ বাবু। কুন্তল, এই ঘটনা কি করে হলো? তুমি 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 তো দেখেছো মামে, সিগারেট খাওয়ার জন্য চন্দ্রনাথ বাবু আর আমি এদিকে এসেছিলাম। এদিকে এসে জানো মামে, আমরা দুজনে গল্প করছিলাম, আর গল্প করতে করতে সিগারেট খাচ্ছিলাম। আমরা ঘুণাক্ষরে বুঝতে পারিনি মামে, ওই স্কাউন্ডের রাহুলটা অন্ধকারে ওত পেতে দাঁড়িয়েছিল। তার মানে স্কাউন্ডেল রাহুল চৌধুরী? হ্যাঁ সুমন্ত দা, আমি কিছু বুঝে ওঠার আগেই শরীরে ঢুকিয়ে দিল। আমি বাধা দিয়েছিলাম জয়ন্তদা, আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম। জানো জয়ন্তদা, জানো আমাকে ধাক্কা মেরে আমাকে ফেলে দিয়েছে। আমার ডান পাটায় বড্ড লেগেছে মামে। কই দেখি দেখি, দারুণ ফুলে গেছে। দাঁড়া, আমি হাত বুলিয়ে দিচ্ছি। ইস, দারুণ ফুলে গেছে। রাহুল এত বড় ক্রিমিনাল! দেখি, আরে এটা রাহুল চ্যাটার্জির মানি ব্যাগ। রাহুল চ্যাটার্জি তোমরা সব এমনি করে নিচু মুখ করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে, কি হয়েছে? গৌরী, ও গৌরী, তোমাকে না পাবার আক্রোশে জানোয়ার রাহুল চ্যাটার্জি তোমার ভাবি স্বামীকে খুন করেছে। রাহুল আমার বিয়ের আগে আমাকে না। দাদা, দাদা আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস? ওই রাহুল চ্যাটার্জির কাছে। রাহুল চ্যাটার্জি গৌরীর সাথে প্রতারণা করেছে, তবু আমরা কোনো প্রতিবাদ করিনি। কিন্তু সে গৌরীর মুখের হাসি কেড়ে নিয়ে তার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। তাই তাকে আমি ছাড়বো না দাদা, তাকে আমি ছাড়বো না। না না সুমন্ত, ও কাজ তোর নয়। আইনের পথেই আমি তাকে উপযুক্ত শাস্তি দেব। জয়ন্তদা নিশ্চয় শাস্তি দেবেন। এই সরল নিষ্পাপ গৌরীর জীবনে রাহুল অন্ধকার রাত্রে নামিয়ে দিয়েছে। আমি রাহুল চ্যাটার্জির ভাই হয়েও বলছি, ওই স্কাউন্ডের জানোয়ার রাহুল চ্যাটার্জি, ওই নৃশংস খুনির উপযুক্ত শাস্তি চাই। জয়ন্তদা, শাস্তি চাই। শাস্তি আমিও চাই। জয়ন্ত বাবু, আপনারা? আমরা আপনাদের সঙ্গে আছি জয়ন্তদা। প্রয়োজনে আমি কোর্টে যাব। আমি মহামান্য বিচারকের সামনে
আমি চিৎকার করে দাঁড়িয়ে বলবো ইয়োরনা চন্দ্রনাথ চক্রবর্তীকে আমার দাদা রাহুল চ্যাটার্জি খুন করেছে। আমি নিজের চোখে দেখেছি ইয়োরনা ইয়োরনা রোমামে ও আমাকে ধরে আস্তে আস্তে চলো। তাতে কি আমার ভাইকে ফিরে পাবো? পাবো না ফিরে। আমার ভাইকে তোমার বোন খেয়েছে, তোমার বোনের নিঃশেষে বিষ আছে। ওকে আমি কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। বড়দা ছোট বৌদি, আমাকে একবার আমাকে রাহুলের কাছে নিয়ে যাবো। কি আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না কেন? চারিদিকটা তো অন্ধকার মনে হচ্ছে কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? বড়দা ছোট, আমি অন্ধ। জানোয়ার রাহুল চ্যাটার্জি, তুমি পৃথিবীর যে প্রান্তে লুকিয়ে থাকো না কেন, আমি তোমাকে রেহাই দেব না, আমি তোমাকে রেহাই দেব না। এটাই এই পুলিশ ইন্সপেক্টর জয়ন্ত ভট্টাচার্যের প্রতিজ্ঞা। পূর্ণ হয়েছে আমার প্রতিজ্ঞা। খুনের অপরাধী রাহুল চ্যাটার্জি ফেরার এ কথা বড় বড় হরফে খবরের কাগজে ছাপা হয়েছে। কাল রাত থেকে এই বাড়িতে শুরু হয়ে গেছে পুলিশের আনাগোনা। রণবীর চ্যাটুর্জে, এইবার তোমাকে দেখাবো আমার খেল। ছর্দি চুপ কর, তুই তো পরীক্ষার আগেই ফেল হওয়ার কথা ব্যবস্থা করছিস। তার মানে? আরে কাগজের খবরটা দেখে জামাইবাবু ভীষণ ক্ষেপে গেছে। বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। আমি তো এটাই চেয়েছিলাম। আমি তো আমার নাচতে ইচ্ছে করছে। তুই নিজের পায়ে নিজেই কুড়ুল মারছিস সর্দি, ভুলে যাচ্ছিস তোর আসল উদ্দেশ্য। তোর সামনে সেই সুযোগ চলে এসেছে, সুযোগটাকে তুই কাজে লাগা। কিভাবে কাজে লাগাবো বলতো? আমি তো জামাইবাবু তো সবকিছু আগলে দিয়ে বসে আছে। আরে বাবা থাকুক না বসে, ওই জামাইবাবুর ডান হাত ছিল রাহুল। হ্যাঁ, সে তো ফেরার, তার জন্য লোকটা ভেঙে পড়েছে। এই সুযোগে তার মনের মধ্যে ঢুকে পড়, মিষ্টি কথায় নিজের কাজ সেরে নে। আমার মাথায় তো কিছুই আসছে না। তাহলে বলি শোন, কুন্তলকে একটু একটু করে ওই কোম্পানির এমডির চারের দিকে এগিয়ে দে। যে সব কাজ রাহুল করত সেই সব কাজ কুন্তলকে করতে দে, তাতে তোর ডবল লাভ। ডবল লাভ? তার মানে? সোজা ব্যাপার, ওই কুন্তলের প্রতি রণবীর চ্যাটার্জির নির্ভরশীলতা বাড়বে, আর কোম্পানির সব কিছু তোর হাতে চলে আসবে। তোর মাথায় এত বুদ্ধি! অথচ দেখ, রাহুল আর জামাইবাবু কেউ আমাকে মানুষ বলেই মনে করে না। ওদের কথা ছাড়তো, তুই একদম ভাবিস না ভাই। আমরা তো তোর পাশে আছি নাকি? তোকে আমি কোম্পানির ডাইরেক্টর করে দেবো, আর তারপর খুব সুন্দর একটা মেয়ে দেখে আমি তোর বিয়ে দিয়ে দেবো। সত্যি বলছিস সর্দি? হ্যাঁ রে হ্যাঁ। তুই আমার বিয়ে দিবি? দেবো, এই তোর গাছ ছুঁয়ে বলছি। তাহলে শোন সর্দি, বেঁচে থাক, ভালো থাক। তুই যদি আমার কুমারী নাম ঘুচিয়ে দিতে পারিস, আমাকে সংসার করার সুযোগ করে দিস, তাহলে আমিও তোকে কথা দিচ্ছি, ওই রাস্কেল রাহুল যাতে বাড়িতে না আসতে পারে তার জন্য আমি পাক্কা ব্যবস্থা করব। পাক্কা। ওরে, আমি তো এটাই চাই। আমার ধারণা বিচারে তার ফাঁসি হবে। ফাঁসি।
তোমার ওই হাসি আমার সারা শরীর জ্বালিয়ে দিচ্ছে। আমার কি দোষ বলো তো? তোমার সারা দেহ মনে আগুন জ্বলিয়ে দিয়ে গেছে তোমার ওই খুনি ছেলে রাহুল। না, কখনো না, রাহুল খুনি নয়। তাহলে কাগজের এই খবরটা কি মিথ্যে? হ্যাঁ, মিথ্যা মিথ্যা মিথ্যা। মিথ্যার বেসাতি করা ওই কাগজওয়ালাদের ধর্ম। ওরা ব্যবসা বাড়াবার জন্য কাগজের পাতায় পাতায় নগ্ন মেয়েদের ছবি চাপায়, মিথ্যা স্ক্যান্ডাল ছড়িয়ে এই সমাজের সম্মানিত মানুষদের ক্রিমিনাল বানায়, আর ক্রিমিনালদের করে পুজো। থামো, তোমার লেকচার আমি শুনতে চাই না। বলি আরশোলার কি আর আলো সহ্য হয়? খবরদার, মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। কখনো না। কাগজের ওই মিথ্যা খবরটাকে নিয়ে তোমরা উল্লাস করছো, আমার রাহুলকে খুনি প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছো। আচ্ছা আচ্ছা মঞ্জুরি, তুমি মা না হলেও তো রাহুলের মাসি। তাহলে কাল রাত থেকে ছেলেটা বাড়ি ফেরেনি যেন, তার জন্য তোমার এই মনটা একটু কাঁদছে না? তোমার মনে কি এক বিন্দু দয়া মায়া মমতা কিচ্ছু নেই? কার কাছে তো আমার ভিক্ষে চাইছো কর্তা বাবু? ওই গিন্নিমার কাছে? ভজন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কর্তা বাবু? শুকনো দিঘিতে কি জল পাওয়া যায়? গো ভাগাড়ে কি ফুলের গন্ধ পাওয়া যায়? ভজন, আমার নাম ভজন। আমি ছাড়া তোমাকে বুঝে কজন? এই নাও তোমার আঙুর। ইডিয়েট কোথাকার। ভজন, ওই আমার আলমারি থেকে ক্যামেরাটা নিয়ে আয় তো। এই রাক্ষসীর আঙুর খাওয়ার ছবিটা আমি তুলে রাখি। এই যে হিসেব করে কথা বলবে। হিসেবের খাতাটা যে আজ থেকে সেই 25 বছর আগেই আমি হারিয়ে ফেলেছি মঞ্জুরি। সেই খাতাটা যদি আমার হারিয়ে না যেত, তাহলে তুমি কি পারতে নির্লজ্জের মতো এই সংসারে এত দাপাদাপি করতে? কি বলে তুমি? এই চাকরটার সামনে তুমি আমাকে এইভাবে অপমান করছো? অপমান করতে আর পারলাম কই মঞ্জুরি? কর্তা বাবু। হ্যাঁ রে ভজন, আমার শিক্ষার ভদ্রতা আমাকে অত নিচে নামতে দেয় না। তাই তো ওদের মা ছেলের অপরাধ আমাকে নীরবে সহ্য করতে হয়। হ্যাঁ, সহ্য করবে। গিন্নিমা, দয়া করে চুপ করো। আমার একদম ভালো লাগছে না। চারিদার পুলিশ গিজ করছে। রাহুল দাদা বাবু কাল থেকে ফেরেনি। ভজন কি খাচ্ছে তার কোনো ঠিকানা নেই। তার জন্য আমি চিন্তায় মরছি। আর ছোট তোমরা। ভজন, তার জন্য যদি তোর এতই দরদ উঠলে থাকে, তাহলে যা তাকে খুঁজে নিয়ে এসে বড় বড় রাজভোগ খাওয়া। রাজভোগ। মঞ্জুরি, গিন্নিমা, আমি যদি এ বাড়ির মালিক হতাম, আমার হাতে যদি ক্ষমতা থাকতো, দাদা বাবুর মুখে রাজভোগ তুলে দিতাম। ভজন, তোমার মুখে তুলে দিতাম কি বিষের বাটি। ভজন, খবরদার মঞ্জুরি, তোমাকে আমি শেষবারের মতো বলছি, ওই রাহুল আমার খুন করেনি। সে খুন করতে পারে না, এটা তার বিরুদ্ধে একটা চক্রান্ত। তাই নাকি? হ্যাঁ তাই। যার হৃদয়কে বিবেশ করে সুরের মূর্ছনা, যার হৃদয় স্পর্শ করে শিশুর নির্মল হাসি, গাছে গাছে ফুল ফুটলে যার হৃদয় আনন্দে নেচে ওঠে, আমার ছেলে সেই রাহুল কখনোই ওই অন্ধকার পৃথিবীতে পা দিতে পারে না। না বাবা না, রাহুলের মতো অমন ভালো ছেলে কারো জীবন ছিনিয়ে নিতে পারে না বাবা। কুন্তল। হ্যাঁ বাবা, আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি।
বাবা আমি জানি বাবা আমার মুখ থেকে কথাটা শুনে তুমি আমার উপর রাগ করবে বাবা, আর বাবা রাহুলের জন্য ভীষণ কষ্ট পাবে, কিন্তু বাবা তোমার ছেলে হয়ে আমি কি করে মিথ্যা কথা বলি বলো তো বাবা। তাই আমি পুলিশকে যে কথা বলেছি বাবা, আমি তোমাকেও সে কথাই বলছি। ওই গৌরীর ভাবি স্বামীকে রাহুলেই খুন করেছে। আরে আরে, তোর ব্রেন যে এতখানি ম্যাচিওর হয়েছে তা তো আগে আমি জানতাম না বাবা। তোর কথা শুনে না আমি খুব খুশি হয়েছি বাবা। ও বাবা তুমি খুশি হয়েছো বাবা? তাহলে তাহলে আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যেন তোমার সুনাম অক্ষুণ্ণ বজায় রাখতে পারি বাবা। নিশ্চয়ই পারবি, কিন্তু কিন্তু তার আগে আমার একটা কথার জবাব দিতে পারবি? হ্যাঁ বাবা পারবো। কি কথা? বলি ওই গৌরীর ভাবি স্বামী চন্দ্রনাথকে যে রাহুলই খুন করেছে এ কথা তুই কি করে জানলি বাবা? ও বাবা জানো বাবা, আমি আমি তো নিজের চোখে দেখেছি বাবা, নিজের চোখে দেখেছি। কি দেখেছিস? কি দেখেছিস? কি গৌরীর ভাবি স্বামীকে রাহুল চ্যাটার্জি খুন তুমি ওকে চল মারলে কেন? তুমি ওকে চল মারলে কিছু দিল? তুমি চুপ করো, জবাব দে। তোর নজর শুধু ওই ভাগাড়ের দিকে থাকে কেন? তার বিরুদ্ধে শুধু তোরাই কেন চক্রান্ত করিস? কেন বলবো না, আমরা সত্যি কথাই বলি। কিন্তু কিন্তু এবার আমি যদি তোদের সত্যি কথাটা বলি, কি বলবে? কি বলবে তুমি? হ্যাঁ কি বলবে? বাবা হয়তো বলবে রাহুলকে চরিত্রহীন আমি এই সাজিয়েছি মা, আমি খুন করে রাহুলকে খুনি সাজিয়েছি বাবা, এ কথাই বলতে চাই মা। কুন্তল! হ্যাঁ মা, আমি তো রাহুলের মতো বেশি লেখাপড়া গান বাজনা শিখতে পারিনি মা, এবং রাহুলের মতো এত ভালো আমি অভিনয় করতেও পারি না। তাই মা ওই বাবার তিরস্কারে আমার পুরস্কার মা। কুন্তল! এক মিনিট, ভিতরে যাওয়ার আগে ফাইলগুলো সই করে দিন। দাও বিশাল দাও। দাঁড়াও বিশাল, ওগুলো কিসের ফাইল? আজকে অফিসের জরুরি ফাইল। ওগুলো তুমি আমাকে দাও। বাবা আমি? হ্যাঁ তুই এই অফিসের জরুরি ফাইলে সই করতে যাচ্ছিস কোন সাহসে? সে অধিকার তো আমি তোকে দিইনি। না মানে বিশাল, ওই কুন্তলকে দিয়ে ফাইলে সই করতে তোমাকে কে বলেছে? আজকে মামা বাবু আর ম্যাডাম বলেছেন। হোয়াট? চিৎকার করতে কিসের জন্য? তোমার এমডি ছেলে রাহুল তো খুন করে ফেরার হয়ে গেছে, তাই আজ থেকে এই কুন্তলে হবে চ্যাটার্জি ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর। তাহলে আমার কাজের সুবিধা হয়। গেট আউট। কিন্তু কিন্তু স্যার ফাইলগুলো? ওগুলো তুমি রেখে যাও, আমি পরে সই করে দেব। পরে এসে নিয়ে যাও। আচ্ছা স্যার। আর শোনো, এই মুহূর্তে রাহুল চ্যাটার্জি না থাকলেও তার বাবা এখন এখানে আছে, কাজেই কাকে কোম্পানির এমডি করলে ভালো হবে সে দায়িত্বটা আমার, আমার নয়। নাও, ইউ আর গেট লস্ট। ওকে স্যার, আপনার কথা মনে থাকবে। এই যে তুমি কুন্তলকে কেন কোম্পানির এমডি করবে না? জবাব দাও, ও কি তোমার ছেলে নয়? মঞ্জুরি, মায়ের কথায় রাগ করো না বাবা, ওই ব্যবসা বাণিজ্যের বিষয় সম্পত্তির ও ভার বহন করার ক্ষমতা আমার নেই মা, তাই তো আমি মনে মনে স্থির করে নিয়েছি মা। কি স্থির করেছিস বাবা তুই? আমি কাশি বাসি হয়ে যাব, আমি সন্ন্যাস নিয়ে নেব, আমি সন্ন্যাস নিয়ে নেব। কুন্তল! 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 এই যে তুমি কি সত্যি সত্যি চাও যে আমার ছেলেটা শেষ পর্যন্ত সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাক? কিন্তু না, আমি তা কিছুতেই হতে দেব না। ওকে আমি আমার স্নেহ মায়া মমতা দিয়ে আমার বুকের মাঝখানে আটকে রাখবো, এবং খুব শিগগিরই ওকে আমি চ্যাটার্জি ইন্ডাস্ট্রির
এমডি করব, আর এটাই আমার শেষ কথা। শেষ বলছো কি মঞ্জরি? এই তো সবে মাত্র শুরু। তোমাদের ওই মা ছেলের চরিত্রটা এখন থেকে আমার কাছে পরিষ্কার হয়ে গেল। না কাকাবাবু না, আপনার কাছে কুন্তলের চরিত্রটা পরিষ্কার হলেও আমার কাছে পরিষ্কার নয়। তুমি কোন বিষয়ে কথা বলছো সৌভিক? রাহুলের কেসটা নিয়ে কাকাবাবু। তার মানে? তাহলে শুনুন, সকালে খবরটা পড়ে আমি ওই গৌরীর বাড়ি গিয়েছিলাম। সেখানে গিয়ে জানতে পারলাম অকুস্থলে হাজির ছিল একমাত্র কুন্তল, আর তার সামনে নাকি। না না সৌভিক, না, তুমি ভুল বলছো। ওই কুন্তলের সামনে চন্দ্রনাথ খুন হলো, আমার রাহুল কিন্তু তাকে খুন করেনি, খুন করেছে অন্য কেউ। কাকাবাবু, আমি আপনার সঙ্গে একমত। কারণ কারণ আমার প্রিয় বন্ধু রাহুল এ কাজ করতেই পারে না। আচ্ছা সৌভিক, পুলিশ কি কাউকে সন্দেহ করেছে? না কাকাবাবু না, পুলিশের ধারণা রাহুলই খুন করেছে, কিন্তু কিন্তু আমার সন্দেহ অন্যদিকে। এর পিছনে আছে একটা পাকা মাথা। পাকা মাথা? কে কে সেই পাকা মাথা? আমি জানি না, তবে সূর্যোদয় পল্লীতে গিয়ে একটা ইঙ্গিত আমি পেয়েছি কাকাবাবু। সৌভিক বলো, বলো সৌভিক বলো, কি জেনেছো? কুন্তল ছাড়াও আরো একজন আই উইটনেস আছে। তার নামটা আমি এখন বলছি না কাকাবাবু, কারণ আরো কিছুদিন তাকে ওয়াচে রাখতে হবে, আর তারপরে তার মুখ থেকে জেনে নেব আসল খুনি কে। তাহলে তাহলে আমার ধারণাটাই ঠিক সৌভিক। হ্যাঁ কাকাবাবু, হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার ছেলে রাহুল খুনি নয়, তাকে নির্দোষ প্রমাণ করে সৌভিক, তাকে নির্দোষ প্রমাণ করবে এই ডক্টর সৌভিক ব্যানার্জি। ঈশ্বর যেন তাই করে সৌভিক। কিন্তু কিন্তু রাহুল তো খুন করেনি, তাহলে সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন? ওরে ওরে রাহুল, তুই যেখানেই থাক বাবা, তোর এই বাবার শূন্য হৃদয়ে তুই ফিরে আয় রাহুল, তুই ফিরে আয় রাহুল। কেন না, কেন না বাবা, কেন না? আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসব। হ্যাঁ আমি জানি বাবা, আমার জন্য তুমি খুব কষ্ট পাচ্ছ। তোমার কথা মনে করে আমার মনটাও যে বড় ব্যাকুল হয়ে উঠেছে, কিন্তু কিন্তু ওই পুলিশের ভয়ে আমি তোমার কাছে ফিরে আসতে পারছি না। কিন্তু কিন্তু আর কতদিন এইভাবে আমি পালিয়ে পালিয়ে বেড়াবো? আমার সঙ্গে যা টাকা ছিল তা কবেই ফুরিয়ে গেছে। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! বিখ্যাত চ্যাটার্জি ইন্ডাস্ট্রির মালিক হয়েও এই কলকাতা শহরে কয়েকখানা বাড়ি থাকতো, আজ আমার পকেট গড়ের ভাত, আর ঠিকানা এই ফুটপাত। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়া, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়া, সারা জীবন ধরে যেতে শুধু সে ভুলে কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়া থাকে, সারা জীবন ধরে যেতে শুধু সে ভুলে কিছু কিছু মানুষের ভালোবাসা চাওয়া থাকে, ভালোবাসা চাওয়া থাকে।
যন্ত্রণায় আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে। সকাল থেকে আমার কিছুই খাওয়ার জোটেনি, শরীরটা বড় ক্লান্ত। আমি আর চলতে পারছি না। হে ঈশ্বর, আমি কি এমন পাপ করেছিলাম যার জন্য তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? ঈশ্বর, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ। কে তুমি? ঈশ্বরকে ডাকছো? ঈশ্বর কি আছে? ঈশ্বর থাকলে কি সমাজের বুকে এত অনাচার হতো? ঈশ্বর নেই, ঈশ্বর নেই। কি বললেন? ঈশ্বর নেই? না 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 নেই। কি বাবু তুমি? আপনি বোধহয় ভুল করছেন। আমি কোনো বাবু টাবু নই। আমি এই রাস্তার মানুষ। আমার ঠিকানা তো এই ফুটপাত। তুমি ব্রাহ্মণের কাছে গায়ত্রী লুকোতে চাইছো? না মানে আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি বাবু। তুমি গোপন করলে কি হবে? আমি তোমাকে ঠিক চিনেছি। ভুল চিনেছেন? আপনি আমাকে ভুল চিনেছেন। আমি কারো চেনা মানুষ নই। আমি তো এই চেনা পৃথিবীর অচেনা মানব। প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন। আমাকে একা থাকতে দিন। কি বাবু? জোরেজি তোমার গা পুড়ে যাচ্ছে বাবু। পুড়ে যাক আমার শরীর, পুড়ে যাক আমার মন, সব শেষে নিঃশেষ হয়ে যাক আমার অস্তিত্ব। কেন শেষ হয়ে যাবে বাবু? তুমি কি বাঁচতে চাও না? কি করে বাঁচবো বলতে পারেন? মিথ্যা অপরাধের বোঝা মাথায় নিয়ে আজ আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো পথই যে খোলা নেই। এভাবে বেঁচে থাকার চুপ করো, চুপ করো, চুপ করো। এই লড়াইয়ের ময়দান থেকে যে পালিয়ে যেতে চায় সে একটা কাপুরুষ। কি বলছেন? ঠিকই বলেছি। না হলে কেন তুমি পালিয়ে যেতে চাইছো? তুমি কি প্রতিশোধ নিতে চাও না? প্রতিশোধ? কার বিরুদ্ধে প্রতিশোধ নেব বলতে পারে? ওই কুন্তল তো আমার ভাই। থামো 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 থামো। তুমি কি করে ভুলে গেলে তোমার সেই ভাই তোমাকে খুনি সাজিয়েছে? তার জন্য তোমাকে পলাতক হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। অথচ ওই আসল অপরাধী মহাল তবিয়তে দাপিয়ে বেড়াচ্ছে। তোমাকে প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ নিতে হবে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। হ্যাঁ নেব, প্রতিশোধ নেব। যে রক্তচোষা বাদুড় আমার জীবনের সোনালি দিনগুলোকে ছিনিয়ে নিয়েছে, এই হৃদয়ের সবুজ সম্ভাবনাকে লাভায় পরিণত করেছে, তাকে আমি ছাড়বো না। প্রতিহিংসার তুফান তুলে তার স্বপ্নের ইমারত আমি ধূলিসাৎ করে দেব। প্রতিশোধের আগ্নিও জ্বালিয়ে তার সংসারটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতায় আমি যদি কেউ হই স্বজন হারানো মহাশ্মশানে, চিতা তোর তুলবই, চিতা তোর তুলবই। ডাক্তার, তুমি আবার এসেছো? আমার সেই প্রশ্নের উত্তর দিন। আমি কিছু জানি না। হ্যাঁ আপনি জানেন, আপনি সেখানে ছিলেন। আপনার সামনেই
গৌরীর ভাবি স্বামী খুন হয়েছিল। বলুন বলুন কে খুন করেছিল? আমি কিছু জানি না, আমি কিছু শুনিনি, আমি কিছু দেখি না, আমি কিছু দেখিনি, আমি শুনি না, আমি কিছু শুনি না। মিস্টার গাঙ্গুলির মুখ থেকে আজও আমি কোথাও কথা বার করতে পারলাম না। তবে কি মিস্টার গাঙ্গুলির উপর খুনের কোনো চাপ আছে? হয়তো তাই, কিন্তু না না, আমি 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 আর স্থির হয়ে থাকবো না। যেমন করেই হোক, যেভাবেই হোক, ওই রাহুলের খুনিকে আমাকে বের করতেই হবে। যতক্ষণ দেহে আছে প্রাণপণে সরাইব পৃথিবীর জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব। এ আমার নবজাতকের কাছে তোমার দাদার বড় বড় মুখে শুধু ফোঁটা নিয়ে কোনো কাজ করতে পারে না। আজ পর্যন্ত রাহুলকে ধরতে পারলে না। তুমি ভুল করছো বৌদি। দাদা পুলিশ অফিসার হলেও দাদা একটা মানুষ। গৌরীর ব্যাপার নিয়ে দাদা ভীষণ ক্লান্ত হয়ে আছে। তবু তার মধ্যে রাহুলকে খোঁজার চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস খুব শীঘ্রই সে অপরাধী ধরা পড়বে। ওই রাহুল চ্যাটার্জিকে একা অপরাধী তার থেকে বেশি অপরাধী তোমার বোন। কি বলছিস বৌদি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমার বোনের দোষে এত বড় ঘটনাটা ঘটে গেল। তার নিজের জীবন তো গেছে, তার সাথে আমার ভাইয়ের জীবনটাকে শেষ করে দিল। খবরদার গীতা, মুখ সামলে কথা বলবে। মুখ সামলে কথা বলবো? বোনের বিরুদ্ধে বলছি মানে খুব গায়ে লাগছে, তাই না? লাগছে, তোমার কথাগুলো আমার গায়ে লাগছে। তুমি কি জানো না ভাগ্য বিপর্যয়ে গৌরী আজ পাষাণ হয়ে গেছে। এই সময় তোমার উচিত আমাদের পাশে থেকে গৌরীকে সান্ত্বনা দেবে। আর তুমি তা না করে এই বাড়িতে অশান্তির ঝড় তুলতে চাইছো। বেশ করেছি, আমার মুখে যা আসবে আমি তাই বলবো। অথচ এই তুমি কিছুদিন আগে বলেছিলে আমি আর গৌরী তোমার সন্তানের মতো। তাহলে আজ কোন রুচিতে বৌদি, আজ কোন রুচিতে তুমি গৌরীর কাটা খায়ে নুনের ছিটে দিচ্ছ? দেবে তো সুমন্ত, দেবে। কারণ সাপিনীর কাছে বিষ ছাড়া অমৃত পাওয়া যায় না রে ভাই, বিষ ছাড়া অমৃত পাওয়া যায় না। এই দাদা এতদিন একে পর গাছা বলতো, আর তা নিয়ে তুই আর গৌরী আমার সঙ্গে কত ঝগড়া করতিস। কিন্তু আজ তো বুঝতে পারছিস এক গাছের ছাল অন্য গাছে লাগে না রে, অন্য গাছে লাগে না। কারণ তোমার বোনের চেয়েও আমার ভাইটা আমার কাছে বেশি আপন। তাহলে এখানে কেন পড়ে আছো? কেন চলে যাচ্ছ না তুমি তোমার বাপের বাড়িতে? কোন মুখ নিয়ে যাবো? হ্যাঁ, আর ছোটবেলা থেকে আমি মামার কাছে খেয়ে পড়ে মানুষ হয়েছি। তোমার বোনের জন্য আমার সেই পথটা বন্ধ হয়ে গেছে। তুমি থামবে? বাধা দিও না দাদা, বাধা দিও না। বৌদিকে তুমি বাধা দিও না। বৌদিকে কথাগুলো বলতে দাও দাদা। পাশের ঘর থেকে আমি বৌদি সব কথা শুনেছি। কি হলো বৌদি, তুমি চুপ করে গেলে কেন? তোমার মুখে যা আসে তাই বলো, আমি একটু কষ্ট পাবো না। ওই আঘাত সহ্য করতে করতে মনটাকে যে আমি পাথর করে নিয়েছি। কেন রে হতভাগী, কেন তুই নিজেকে পাথর করছিস? পাথরের যে কোনো অনুভূতি থাকে না দাদা, আমি যে সব অনুভূতির বাইরে চলে যেতে চাই। না গৌরী, তোকে আমরা যেতে দেব না। ছোটা, আমরা দুই ভাই মিলে তোর পাথর মনে প্রাণের প্রতিষ্ঠা করব। আর তোর হাসি কাকলিতে এই বাড়িটা আগের মতো হাসি খুশিতে ভরিয়ে দিবি। হ্যাঁ রে গৌরী, তোর হারিয়ে যাওয়া খুশির জীবন তুই ঠিক ফিরে পাবি রে বোন, তুই ঠিক ফিরে পাবি। কোনো ভালো ফ্যামিলির ভালো ছেলের সাথে আমরা তোর বিয়ে দেব। অধিক্ষেতা দেখলে গা জ্বলে যায়। এটা
আমি ভাটপাড়ার পণ্ডিত বাড়ি মেয়ে, তাই তোমরা কেউ না জানো আমি জানি। গায়ে হলুদের পরে যেই মেয়ে বর মারা যায় সে কোনো কুমারেও নয় আর সদবাও নয়, সে হলো বিধবা। কখনোই না, তোমার কথা আমরা কখনো মানবো না। কেন মানবে না? কেন মানবে না? সংসারে মঙ্গল অমঙ্গল বলে কিছু আছে? এই সংসারের মঙ্গল নিয়ে আর তোমাকে ভাবতে হবে না বৌদি। তাহলে আমার একটা কথা শুনে রেখো ঠাকুরপো, তোমার ওই বোনকে যদি তুমি বিয়ে দিতে চাও তাহলে ওই বোনকে নিয়ে গিয়ে অন্য বাড়িতে গিয়ে রাখো, আমার বাড়িতে হবে না। আর তোমাকে একটা কথা বলে রাখছি, খুব ভালো করে কান খুলে শুনে রাখো, এই সংসারটা আমার, তাই এই সংসারের মঙ্গল অমঙ্গল আমি ভাববো, তুমি নও। তাহলে আমার কথাটাও শুনে যাও গীতা, তোমার সংসারের কেতায় আমি আগুন ধরিয়ে দেব, আগুন। তবু আমি আমার ভাই বোনকে কখনো হারাতে পারবো না, কখনো না। কি ব্যাপার, কি ব্যাপার কারি? স্যার, যে ডাকাত দল টাকা আমার হাতে ডাকাতি করছিল তারা ছোট বাবুর হাতে ধরা পড়েছিল। ও তাই নাকি? গুড গুড অ্যাচিভমেন্ট। তুমি ছোট বাবুকে গিয়ে বলো তাদের লক আপ করতে। ওকে স্যার। আইসি সাহেব থানায় বসে আছেন, আপনি তাকে দেখা করতে বললেন। ও তাহলে তাহলে তো আমাকে এক্ষুনি যেতে হবে। কালী তুমি যাও। ওকে স্যার। আমি এক্ষুনি ইউনিফর্মটা চেঞ্জ করে আসছি। ওকে স্যার। সুমন্ত দাদা, তুই গৌরীর প্রতি একটু খেয়াল রাখিস ভাই। থানা থেকে ফিরে এসে আমরা 3 ভাই বোন আবার গল্প করব। দাদা, ছোটদা, এই ছোটদা, আমার একটা কাজ করে দিবি? কি কাজ বল না? আমার একটু বিষ এনে দিবি ছোটদা? গৌরী, ওরে ছোটদা, ওরা দাদার জীবন থেকে আমি না চলে গেলে তোদের জীবনে অশান্তি শেষ থাকবে না রে ছোটদা। ও কথা কেন বলছিস গৌরী? বৌদির কথাগুলো শুনলি না? আমাদের সেই মমতা বই বৌদি কেমন করে আমাদের ভাই বোনের সেই শক্ত বন্ধনটাকে আলগা করে দিয়ে গেল। ওদের কথা বাদ দে তো, চল আমি ডিউটি যাওয়ার আগে। ডিউটি মানে? তুই কোথায় ডিউটি পেয়েছিস ছোটদা? আরে তো তোকে বলাই হয়নি, আমি তো জুট মিলে নতুন কাজ পেয়েছি রে। বাহ, খুব ভালো হয়েছে। আজই জয়েনিং ডে। বাহ বাবা, খুব ভালো হয়েছে, আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। তাহলে চল না গৌরী, ওই জুট মিলে যাবার পথে তোকে সূর্যোদয় পল্লীতে ছেড়ে দিয়ে আসি। সূর্যোদয় পল্লীতে কি আছে রে ছোটদা? আরে ওখানে তো বাসন্তী পুজো উপলক্ষে ফাংশন হচ্ছে, তুই গান গাইবি। আমি পোশাকটা বদলে আসি, তুই রেডি হয়ে নে, আমি পোশাকটা বদলে এক্ষুনি আসছি। ছোটদা, ছোটদা, গান আমি গাইতে পারবো না রে ছোটদা। আমার সব স্বপ্নগুলো যে আজ সত্যি হলো না এ জীবনে, ক্ষণিকের ছলনায় আধার পেলাম দু নয়নে, স্বপ্নগুলো যে আজ সত্যি হলো না এ জীবনে, ক্ষণিকের ছলনায় আধার পেলাম দু নয়নে।
মাথাটা ঘুরছে। আমার শরীরটা ভীষণ ভীষণ খারাপ লাগছে। তোরা এনজয় কর, আমি আসছি। কি হলো ঝুমা? ওরকম করছিস কেন? তোর কি শরীর খারাপ লাগছে? আরে আরে পার্কের সে মালটা না? ঝুমা যেন কিছু গোপন করে গেল। তবে কি? আমার সঙ্গে চল। কোথায় কোথায় যাব আমি? কে কে তুমি? আমি তোমার নতুন আশিক। চল। কোথায়? এই বিশাল, তুই কি করছিস? বেশ ওটা ওকে ছেড়ে দে। আমি ছাড়বো না। ছাড়বে না? দাঁড়াও, তোমার হুড়কোকে ডেকে নিয়ে আনতে। আপনি যাও, বদলা নেব। বদলা মনে পড়ে 6 মাস আগে তোমার প্রেমিক আমাকে চড় মেরেছিল, আর তোমার সেই পুলিশ অফিসার দাদা আমার বোনকে করেছিল অপমান। তুই তার বদলা নিতে চাস? আমাকে ছেড়ে দাও, বিশ্বাস করো, আমি তোমার দুটি পায়ে পড়ে আমাকে ছেড়ে দাও। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি অন্ধ, আমি বিশ্বাস করো, আমি অন্ধ। কিন্তু তোর যৌবন তো অন্ধ নয়, তোর যৌবনের মধু আমি গেলে নেব। কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ তোকে বাঁচাতে পারবে না। আমি এখনো মরিনি রে জানোয়ার, আমি এখনো মরিনি। বাঁচাও, আমাকে বাঁচাও। পাথর ছেড়ে দে বিশাল, ছেড়ে দে, ছেড়ে দে বিশাল। আমি তোর পাপ। পাটা ভাঙে হেঁটে ধরিয়ে দাও। থালা ইন্দুর আটকলে পড়েছে। আমি আর বদলা নেব। মনে রাখিস, আমি বিশাল গন্ডা, ভয়ঙ্কর ভয়ঙ্কর। তাহলে আমার কথাটা শুনে যা জানোয়ার, দ্বিতীয় দিন যদি কারো গায়ে হাত তুলিস, সেদিন আমি তোর হাত দুটোই কেটে নেব। আগ্নেয় ঘিরে জেগেছে, শুরু হয়েছে প্রতিশোধের লাভাস্ত্র। পাঁচু, সূর্যোদয় পড়লে মেয়ে বৌদের গিয়ে বল, আর আমাদের কোনো ভয় নেই। ঠিক বলেটা পাগলা বাবা, আমাদের পল্লীর দেবতা। ঠিক কুকুরটার আবার মুগুর। গুরু পায়ে ডলে দাও। আমি ধন্য বাবু, আমি ধন্য। তোমাকে আমি জাগাতে পেরেছি। এরপর তোমাকে শুরু করতে হবে আসল খেলা। ধর্মরাজ্য স্থাপনের লক্ষ্যে তোমাকে ছাপাতে হবে কর্ম কুরুক্ষেত্রের প্রান্তরে। কর্ম কুরুক্ষেত্রের প্রান্তরে ঝাঁপাবো, ঝাঁপাবো স্যার, ঝাঁপাবো। যারা যারা মানুষের জীবন যৌবন নিয়ে জুয়া খেলে, যারা প্রেম ভালোবাসা মায়া মমতাকে টাকার দাড়ি পাল্লায় ওজন করে, সেই সব দুর্নীতির দুর্যোধন আর অন্যায় অত্যাচার অবিচার দুঃশাসনকে নির্মূল করে ধর্মরাজ্য স্থাপনের উদ্দেশ্যে আমি আজ থেকেই ঝাঁপিয়ে পড়বো আমার কর্ম কুরুক্ষেত্রের রণাঙ্গনে। কে আপনি? আপনার কণ্ঠস্বরটা আমার বড় চেনা চেনা মনে হচ্ছে। কি গৌরী? এই যে শুনছেন, আপনার কণ্ঠস্বরটা আমার এত চেনা মনে হচ্ছে কেন? গৌরী আমার কণ্ঠস্বর চিনতে পারলেও এই আবছা আলোয় আমায় চিনতে পারেনি, তাই আমি এখান থেকে চলে যাই। কি হলো? আপনি কথা বলছেন না কেন? কি হলো?
অন্ধ চোখে দেখতে পাই না, আমার পার্সটা একটু খুঁজে দিন না। আমাকে তুমি কি কোথায় সরালে? ভদ্রলোক কি চলে গেলেন? তাহলে আমার পার্সটা কি তুলে দেবে আমাকে? কে খুঁজে দেবে? গৌরী, এই নাও তোমার পার্স। কে? সৌভিকটা? আপনি? আচ্ছা, ওই ভদ্রলোক কি চলে গেছেন? একজনের খোঁজে এখানে এসেছিলাম, কিন্তু তার পরিবর্তে যাকে খুঁজে পেলাম। কিন্তু তোর একই অবস্থা বন্ধু। সৌভিক, আমার পরিচয় গৌরীর কাছে দিস না। গৌরী আমার পরিচয় জানতে পারলে আমাকে ঘৃণা করবে। কিন্তু রাহুল, না না সৌভিক, না। আমার পরিচয় ঘুরে যাওয়াতে পারলে আমাকে গৌরীর জীবন থেকে আবার বহু দূরে চলে যেতে হবে। সময় হলে তোকে আমি পরে সব বলবো বন্ধু। কথা দে, কথা দে বন্ধু, কথা দে। ওকে প্রমিস, কথা আচ্ছা, দিলাম। আচ্ছা সৌভিকদা, ওই ভদ্রলোক কি চলে গেলেন? না না ম্যাডাম, তাহলে আমি যাইনি। তাহলে আপনি কথা বলছিলেন না কেন? আপনি পরিচয় দিচ্ছিলেন না কেন? হয়তো দেবার মতো কোনো পরিচয় নেই, কিন্তু একটা নাম তো আছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমার নাম রোহিত। হ্যাঁ গৌরী, ওই রোহিত আমার বিশেষ বন্ধু। আমরা একসঙ্গে লেখাপড়া করেছি, কিন্তু কিন্তু কিছুদিনের জন্যই রোহিত এই কিছুদিন হারিয়ে গিয়েছিল। কি সে কি? ম্যাডাম, কি ব্যাপার বলুন তো? আমার কণ্ঠস্বর শুনে আপনি হঠাৎ চমকে উঠলেন কেন? ওই কণ্ঠস্বর যে গৌরীর বহুদিনের চেনা, সেই মানুষটা ছিল গৌরীর একদম কাছের মানুষ। শুধু তাই নয় রোহিত বাবু, আমি তাকে খুব ভালোবাসতাম, কিন্তু সে আমাকে একটু ভালোবাসেনি জানেন। ভালোবাসার অভিনয় করে আমার জীবনটাকে সে অন্ধকারে ঠেলে দিয়েছে। সে যে আমার চেনা পৃথিবীর অচেনা মানুষ। না গৌরী না, রাহুলের বন্ধু হিসাবে আমি তোমাকে বলছি, তোমার ধারণা ভুল। কি বললেন আপনি? তোমরা মেয়েরা মনে করো তোমরা শুধু ভালোবাসতে পারো, ছেলেরা পারে না। কথাটা ঠিক নয় গৌরী। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। না না ম্যাডাম, না না, ছেলেরাও ভালোবাসতে পারে। তাদের একটা হৃদয় আছে, সেই হৃদয় দিয়ে তারা ভালোবাসে, স্বপ্ন দেখে। কিন্তু মেয়েরা তাদেরকে ভুল বুঝে অবিশ্বাস করে। এসব কথা আপনি কেমন করে জানলেন? আপনি কি কাউকে ভালোবাসতেন? শুধু আচ্ছা, আপনি কি ভালোবেসে কারোর কাছে আঘাত পেয়েছেন? শুধু আঘাতে পায়নি গৌরী, রোহিত যাকে ভালোবাসতো তার ভুলের জন্যই রোহিতের জীবনটা তছনছ হয়ে গেছে। ওসব কথা থাক না ডাক্তার, সে তো আর আমার জীবনে কোনোদিন ফিরে আসবে না। তোমার ওই নেগেটিভ চিন্তা ত্যাগ করো রোহিত। মনে রাখো, কঠিন লোহাতেও মোর্চা ধরেই মাটির ঘর্ষণেও পাথর ক্ষয়ে যায়। আর সে তো একটা রক্ত মাংসে গড়া মানুষ। আমার দৃঢ় বিশ্বাস তার ভুল একদিন ভাঙবেই ভাঙবে। আমার চেম্বারে এসো, কথা আছে। জানেন রোহিত বাবু, আপনার জীবনের সঙ্গে আমার জীবনের কি অদ্ভুত মিল। আমি যাকে ভালোবাসতাম, সেই বেঈমানটা আমার জীবনটাকে অন্ধকারে ঠেলে দিয়েছে। সে আমার সব কিছু কেড়ে নিয়েছে। আমি তাকে ভালোবাসতাম। একবার যদি তাকে আমি দেখা পেতাম, তাহলে তাকে আমি বলতাম, আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। তাহলে কেন তুমি আমার জীবনটাকে এমনি করে তছনছ করে দিলে? কেন আমার জীবনটাকে তুমি এমনি করে শেষ করে দিলে? কেন রাহুল, কেন? হ্যাঁ গৌরী, তোমাকে আমি বলতে পারছি না। আমি বেঈমান নই, প্রতারক নই, আমি খুনিও নই। আমি আজও তোমাকে ভালোবাসি, আজও তোমাকে চাই। কি ভাবছেন রোহিত বাবু আপনি? ম্যাডাম, আপনার যদি আপত্তি না থাকে, আমি আপনার চোখে আলো জ্বেলে দেব। আপনার এই ছন্দহীন জীবনটাকে নতুন ছন্দে সাজিয়ে দেব। আমার অন্ধত্বের সুযোগ নিয়ে আমাকে দয়া করতে চাইছেন? না না ম্যাডাম, না। আমি চাইছি আমার ভালোবাসার উষ্ণ বাতাস দিয়ে আপনার শীতল হয়ে যাওয়া মনটাকে সজীব করে তুলতে। চুপ করুন।
ওই ভালোবাসার শব্দটা কখনো কোনোদিন আপনি আমার সামনে উচ্চারণ করবেন না। ওই শব্দটাকে আমি মনে প্রাণে ঘেন্না করি, ঘেন্না করি। বুঝতে পারছি ম্যাডাম, বুঝতে পারছি। আঘাতের পর আঘাত পেয়ে ওই ভালোবাসার শব্দটা আজ আপনার কাছে কতকগুলো অর্থহীন অক্ষরে পরিণত হয়েছে। কিন্তু ম্যাডাম, আপনাকে নির্ভুল লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমি যদি বাড়ি দিই আমার বন্ধুত্বের হাত, বন্ধুর পথে তোলার জন্য, আমি কি আপনার বন্ধু হতে পারি না? বন্ধু? দুঃখের সিন্ধু পার হওয়ার জন্য আজ থেকে আমি আপনার সহযাত্রী হলাম। আমি ধন্য রোহিত বাবু, আমি ধন্য। আমার আধার ঘেরা জীবনে আপনাকে আমি পাশে পেয়ে আবার আমার মনের সাহস ফিরে আসছে। আমার শুষ্ক হয়ে জুড়ে জীবন নদীতে আবার যেন বান ডাকছে। তাই তো আবার আমার নতুন করে আমার বলতে ইচ্ছে করছে, তোমারই চোখেতে চাও কিছু হারিয়ে কিছু পাওয়া, চাই যে মন আমার হৃদয়ে আজ তোমার একটু প্রেমের ছোঁয়া।